আচ্ছা, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যালো, জি স্যার। ক্ষেত্রে শোনো, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আজকের লাইভ ক্লাসে ইনশাআল্লাহ আমরা বিরাম চিহ্ন নিয়ে কথা বলবো। এই সপ্তাহের সিলেবাস ছিল বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন নিয়ে কথা বলবো। বিরাম চিহ্ন কাকে বলে, বিভিন্ন বিরাম চিহ্নগুলা এবং এগুলির ব্যবহার সম্পর্কে তোমাদের আইডিয়া দেবো ইনশাআল্লাহ। তো চলো আজকের ক্লাস শুরু করি। হ্যাঁ, বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন কাকে বলে এটা লিখি আগে। বিরাম চিহ্নকে আমরা জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন বলে থাকি বা বলা যায় আর কি। তাহলে বিরাম চিহ্ন কাকে বলে? ওয়ালাইকুম আসসালাম। বিরাম চিহ্ন কাকে বলে জানো তোমরা? ইতিপূর্বে ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি, তাই না? আচ্ছা, তো দেখো লেখার সময় আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। লেখার সময় বাক্যের মধ্যে অর্থ সুস্পষ্টতা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লেখার সময় বাক্যের মধ্যে অর্থ সুস্পষ্টতা, কমা দিয়ে লেখো হর্ষ, বিষাদ, জিজ্ঞাসা, ইত্যাদি বুঝাবার জন্য, তাই না? লাইনে আছো? ইত্যাদি জি স্যার। বোঝাবার জন্য, যেসব সাংকেতিক চিহ্ন, ব্যবহার করা হয়, তাই না? তাদেরকে বিরাম চিহ্ন বলে। বিরাম চিহ্নকে কি বলা হয়? বিরাম চিহ্নকে জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন। চিহ্ন বা ছেদ চিহ্ন। জ্যোতি বা ছেদ, তাই না? চিহ্ন বলা হয়। আচ্ছা, লেখা যায়? জি স্যার। লেখা সংজ্ঞাটা আসসালামু লিখে আলাইকুম। ফেলো। ওয়ালাইকুম আসসালাম। অর্থাৎ বাংলা ভাষায় আমরা যখন কথা বলি, তাই না, কথা বলার সময় দেখবা একাধারে বলতে থাকি, এরকম না করে মাঝে মাঝে একটু বিরতি নিয়ে থাকি, তাই না? এরকম বিরতি নেওয়ার জন্য লেখার সময়, যদিও
হ্যাঁ জ্যোতি হবে, যদি লিখছেন ও হ্যাঁ যদি জ্যোতি হ্যাঁ হ্যাঁ ওকে থ্যাংক ইউ। হ্যাঁ এই বলার সময় যদি আমরা এগুলি দেখা যায় না, কিন্তু লেখার সময় এগুলি আমাদের লেখায় ব্যবহার করতে হয়। এই ব্যবহারের জন্য বিভিন্ন রকমের যে চিহ্ন রয়েছে, এই চিহ্নগুলোকে আমরা ছেদ চিহ্ন বা জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন বলে থাকি। হ্যাঁ, এই বাংলা ভাষায় বিভিন্ন রকমের এই চিহ্নগুলোর নামই হলো বিরাম চিহ্ন। বুঝতে পারছো? যে চিহ্নগুলো আমাদের ভাষায় আমরা ব্যবহার করি, আর এই প্রত্যেকটা চিহ্ন আলাদা আলাদা নাম রয়েছে এবং এগুলির ব্যবহারও রয়েছে। আবার এগুলির জন্য নির্দিষ্ট সময় রয়েছে, যে কোন চিহ্নের জন্য আমরা কতটুকু সময় বিরতি নিব। বিরাম মানেই হলো, বিরাম শব্দের অর্থ কি? বিশ্রাম বা বিরতি, তাই না? বিশ্রাম, বিরতি নেয়া বা বিশ্রাম নেয়া, এটা হলো তোমার বিরাম শব্দের অর্থ। বিরাম চিহ্ন। হ্যাঁ, বিরাম চিহ্নের অর্থই হচ্ছে বিরতি নেওয়া, বিরতি অথবা বিশ্রাম। এই বিশ্রাম নেওয়ার সময় ইচ্ছে মতো বিশ্রাম নেওয়া যাবে না, এগুলির জন্য নির্দিষ্ট একটা সময় রয়েছে। এক এক চিহ্নের জন্য, কোনো চিহ্নের জন্য এক বলার সময়, আবার কোনো চিহ্নের জন্য এক দুইবার বলতে যতটুকু সময় লাগে ততটুকু সময়, আবার কোনো কোনো চিহ্নের জন্য 1 সেকেন্ড সময় নিতে হয়। আবার কিছু চিহ্ন রয়েছে যেগুলির জন্য কোনো বিরতির প্রয়োজন হয় না। আবার আমরা এমন কিছু চিহ্ন ব্যবহার করি যে চিহ্নগুলো আসলে ব্যাকরণিক চিহ্ন বা ব্যাকরণ যারা লেখে তারা ব্যবহার করে থাকে, অথবা আবার কিছু চিহ্ন আছে যেগুলো আমরা গণিতের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করে থাকি। আমাদের ভাষায় বিশেষ প্রয়োজনে সেগুলি ব্যবহৃত হয়। এই মিলিয়ে আমাদের অনেকগুলো চিহ্নই রয়েছে, সবগুলো আমাদের কি বলে বিরাম চিহ্ন, কিন্তু সবগুলো আমাদের যে ভাষা বা আমরা লিখতে যেগুলি ব্যবহার করি এগুলি গণ্য করা হয় না। এখানে কিছু মতভেদ রয়েছে। তো আমরা সাধারণত 11টি চিহ্ন আমাদের ভাষায় আমরা যখন লিখি তখন এগুলো ব্যবহার করে থাকি। এই জন্য যদি প্রশ্ন করা হয় তোমার বিরাম চিহ্ন কয়টি, সেক্ষেত্রে কম বেশি যাই থাক আমরা 11টি বলতে পারি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এটা কি প্রথম? হ্যাঁ স্যার এটা কি প্রথম লেখাচ্ছেন? মানে আজকে লেখছেন, হ্যাঁ এইটুকুই লিখছেন? আজকে এইটুকুই লিখছি, বিরাম চিহ্নের সংজ্ঞাটা লিখছি, যারা কেবল জয়েন করতেছে তারা লিখে নাও। ওকে জি স্যার। স্যার। এইটুকুই লিখছি। স্যার এগুলা তো জুম ক্লাসে লেখান, আবার এখানে লেখান যে আর জুম ক্লাসে লেখা, জুম ক্লাস সবাই করে না, আবার একটা ধারাবাহিক আলোচনা করতে হয়, যেটা তোমার প্রয়োজনীয় কথা না বলে পরেগুলো করলে বুঝতে পারবে না। এই জন্য জুম ক্লাসে তোমার এই লাইভ ক্লাসে ধারাবাহিকভাবে একটা আলোচনা করা হয়। অনেক কিন্তু তোমরা রেগুলার দেখো না, এই জন্য সমস্যা। এখন জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন কাকে বলে এটা না জেনে তো বলা যাবে না যে তুমি দাঁড়িয়ে চিহ্নের জন্য কতটুকু সময় নেবো, তাই না? এগুলো জানতো। জি স্যার। আর কোন চিহ্নের তোমাদের কতটুকু সময় নিতে হয় এগুলো আমরা জানি না। তোমাদের আমি প্রথম ক্লাসে কিছু চিহ্নের নাম সহ লিখে দিয়েছিলাম, সেগুলি সবগুলো ছিল না, বুঝতে পারছো? এই জন্য আমরা আরো কিছু চিহ্ন রয়েছে যেগুলো আমাদের লিখতে হয়। জি স্যার। জি স্যার। তাহলে দেখো সংখ্যাটা লেখা হয়েছে। জি স্যার। একটু আছে। হ্যাঁ হ্যাঁ মুছে ফেলো। স্যার এর নিচের লাইনটা আছে স্যার। হ্যাঁ নিচের লাইনটা আছে। জি স্যার। কোনটুকু লিখছো তুমি? বিরাম চিহ্নের, আর বিরাম চিহ্ন জি স্যার, শেষ শেষ। জ্যোতি বা জি স্যার, ছেদ শেষ। চিহ্ন বলা হয় এটা। জি স্যার, মুছে সমস্যা নেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এত লেটে আসো কেন? সময় মতো আসবা। স্যার নেক্সট লেখান। নেক্সট। তাহলে কি আপনার বিরাম চিহ্ন সবগুলোর নাম জানা আছে জি স্যার। সবারই? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি লিখে দেবো কি এবার? সংক্ষেপে না লিখে দেবো না ব্যবহার লিখবো বলো? স্যার ব্যবহার ব্যবহার। ব্যবহার লেখেন স্যার, ব্যবহার। ব্যবহার লেখেন। ব্যবহার। আচ্ছা ঠিক আছে, স্যার নাম ব্যবহার আর লিখো। নামগুলো ইউটিউবে তো দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু সবাই পাইছো কিটা? স্যার আচ্ছা পাইছি। ঠিক আছে, লেখো স্যার পাইছি। লেখো বিরাম চিহ্নের ব্যবহার লেখো তাহলে। বিরাম চিহ্নের ব্যবহার।
প্রথমে আমরা কমা নিয়ে কথা বলবো। কমা, এক নাম্বার দিতে পারো, ব্র্যাকেটের ভিতর কমার চিহ্নটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই কমা, কমা কোথায় কোথায় বসে, কোন ক্ষেত্রে আমরা কমা ব্যবহার করে থাকি? এর অনেকগুলো ব্যবহার রয়েছে, এক এক করে আমরা আলোচনা করি। এখন বাক্যের অর্থ সুস্পষ্টতা, বাক্যের অর্থ সুস্পষ্টতা, অর্থ সুস্পষ্টতা বা অর্থ বিভাগ দেখানোর জন্য, বা লেখো বা অর্থ বিভাগ দেখানোর জন্য, অর্থ বিভাগ দেখানোর জন্য যেখানে অল্প বিরতি, অর্থ বিভাগ, অর্থ বিভাগ যেখানে অল্প বিরতি, অল্প বিরতির প্রয়োজন হয়, অবিরতি প্রয়োজন, সেখানে কমা বসে বা ব্যবহৃত হয়, সেখানে কমা ব্যবহৃত হয়, তাই না? উদাহরণ লেখো, যেমন লেখো, যেমন লোভে লেখো, লোভে পাপ, পাপে মৃত্যু। স্যার বিরতির প্রয়োজনে পড়ে হয়টা লেখেন নাই। প্রয়োজন, অসুবিধা নাই, অসুবিধা নাই, এটুকু হবে যে প্রয়োজন সেখানে কমা ব্যবহার, লোভে পাপ। আর যদি কেউ লিখে থাকো তাও সমস্যা নেই, লোভে পাপ পাপে মৃত্যু, মৃত্যু। ওকে। এখানে আমরা অল্প বিরতির জন্য এখানে একটা কমা ব্যবহার করছি, তাই না? তবে চিহ্নগুলো দিও না আবার, কমা দেওয়া কি। আচ্ছা, তাহলে খ নাম্বার দেখি, কয়েকটি ব্যবহার লেখাবো তোমাদের। খ নাম্বার লেখো, জটিল বাক্যের অন্তর্গত। জটিল বাক্য বুঝো তো, যেখানে একাধিক স্যার। বাক্য বা ক্ষুদ্র ক্ষুদ্র বাক্য থাকে, তাই না? জটিল স্যার। বাক্যের অন্তর্গত, অন্তর্গত, জটিল বাক্যের অন্তর্গত প্রতিটি খণ্ড বাক্যের জন্য, প্রত্যেক খণ্ড বাক্যের পরে জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড, স্যার এগুলো তো লেখাইছেন। হ্যাঁ যারা পাইছো তারাও লেখো, সমস্যা নেই, ধারাবাহিকভাবে পাবা। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে যারা রেগুলার ক্লাস করো তারা পাইছো আগে, এখন তো সবগুলো পাও নাই, তো এই জন্য সবগুলো লেখা। প্রত্যেক খণ্ড বাক্যের পরে কমা বসে, কমা বসে, যেমন যেমন যে ব্যক্তি এসেছিল, এসেছিল, সে, সে আমার ভাই, তাই না, বা বন্ধু, সে আমার ভাই। গ নম্বর লেখো,
সমজাতীয় একাধিক পদ সমজাতীয় একাধিক পদ সমজাতীয় একাধিক পদ একসঙ্গে ব্যবহৃত হলে একসঙ্গে ব্যবহৃত হলে হলে প্রত্যেক খণ্ডবাক্য হলে পদ। শেষ পদটি ছাড়া আর কি ব্যবহৃত হলে শেষ পদ লিখে নাও শেষ শেষ পদ ছাড়া পদটি ব্যতীত সব ব্যতীত বাকি সবগুলোর পর বাকি সবগুলোর পর কমা বসে স্যার শেষের পরে কি লিখেছেন? শেষ পদটি মানে একাধিক পদ পরপর যদি থাকে শেষটি ছাড়া আর কি শেষ পদটি ব্যতীত বাকি সবগুলোর পর কমা বসে যেমন লিখি আমরা যেমন লেখো কুল মান যশ কুল মানে বংশ পরিচয় মান সম্মান যশ খ্যাতি আর কি কুল মান যশ সবই গেল আচ্ছা সেটা মুচ্ছেন না। ওকে ঘ নম্বর দেখো বাক্যের সূচনায় সূচনায় বোঝো মানে শুরুতে বাক্যের সূচনায় বা বাক্যের মধ্যে সম্বোধন পদ থাকে আচ্ছা বাক্যের সূচনায় বা আচ্ছা এটা আমরা বাদ দিয়ে লিখি এক কথায় লিখি সম্বোধন পদের পরে সম্বোধন পদের পরে কমা বসে পরে কমা বসে হ্যাঁ সম্বোধন পদের পরে কমা বসে বা ব্যবহৃত হয় তাই না যেমন যেমন লেখো যেমন লেখা হেলেন হেলেন আছে কারণ না তোমাদের কমা দিলাম তাই না এদিকে এদিকে এসো কারণ নাম তাকে ডাক দিয়ে বলা এই যে নাম ধরে ডাকায় এটা হলো সম্বোধন পদ হ্যাঁ আচ্ছা ঘ বলে এরপর লেখো উদ্ধৃতি চিহ্নে উদ্ধৃতি চিহ্নের পূর্বে উদ্ধৃতি চিহ্নের পূর্বে মানে প্রথম আগে আর কি উদ্ধৃতি চিহ্নের পূর্বে কমা ব্যবহৃত হয় যেমন উদ্ধৃতি চিহ্নের পূর্বে কমা ব্যবহৃত হয় যেমন লিখি আমরা শিক্ষক বললেন শিক্ষকের উক্তি শিক্ষক বললেন
এখন আমরা উদ্ধৃতি লিখবো, উদ্ধৃতি লেখার পূর্বে এখানে কি হবে, কমা হবে। এখানে উদ্ধৃতি চিহ্ন দিয়ে শুরু করো। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, সততাই সর্বোৎকৃষ্ট উপায়। এই যে উদ্ধৃতি চিহ্ন দিলাম আমরা। হ্যাঁ সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। হ্যাঁ, পন্থা উপায় দুইটাই হবে, অসুবিধা নেই, লেখো। তাহলে এই উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করছি আমরা, এর পূর্বে একটা কি এখানে কমা দিয়েছি, এটাই কথা বলা আর কি। 4 নম্বর লেখো, মাসের তারিখ লিখতে মাসের তারিখ লিখতে মাসের তারিখ লিখতে মাস ও বারের পর, তাই না? তারিখ লিখতে মাস ও বারের পর মাস ও বারের পর কমা বসে। যেমন লেখা আছে কয় তারিখ? 24 যেমন লেখা নয়, ওইটা বাংলা ব্যবহার করো, বাংলা। হ্যাঁ, যেমন লেখা 9 অগ্রহায়ণ, অগ্রহায়ণ। এখানে মাসের পর কমা, 9 অগ্রহায়ণ তোমার মাস তো কয় বার, ধরো একটা দিয়ে দেওয়া আর কি, সোমবার দিয়ে দাও। হ্যাঁ, সোমবার কমা, তাহলে কত, 1427 বঙ্গাব্দ। এরকম। তাহলে মাসের শেষে বারের শেষে আমরা কমা ব্যবহার করছি। তাহলে 6 নম্বর লেখো, বাড়ি লেখো, বাড়ি বা রাস্তার নম্বরের পর কমা বসে। যেমন লেখো, এখানে একটা নাম্বার দেওয়া আছে, লেখো 345 কমা 345 কমা মসজিদ লেখো, মসজিদ রোড কমা ঢাকা। নামের পরে লেখা, নামের পরে ডিগ্রি, ডিগ্রি সূচক পরিচয়, ডিগ্রি সূচক পরিচয় সংযোজিত হলে, সংযোজিত। স্যার সাইড হ্যাঁ, সাইড টু সাইড দেন। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও,
স্যার আগে লিখে নিন। লেখো লেখো দুইটা সংযোজিত হলে সেগুলোর প্রত্যেকটির পর এগুলোর প্রত্যেকটির পর কমা বসে। যেমন লেখা ডক্টর রফিকুল আলম এম বি এ পিএস আসতে দ্বারা পিএইচডি ব্যাগে স্যারকে স্যার কে অনুমতি নেয়? হ্যাঁ কে আসার অনুমতি নিল? তোমার গিয়ে তো গোয়েন্দাগিরি করতেছো নাকি? ওই চুপ। একটু গোলা গোলা দেখা যায়। তোর নেটটা একটু ভোলা। এই নেট আমরা ভোলা নেট ভোলা নেট জি ঠিকই স্যার, এই আছে। ভিডিওগুলো ঘোলা ঘোলা দেখা যায়। নেটের প্রবলেম। না আজকে নেট প্রবলেম নেই, আজকে নেট খুব ভালো আছে। স্যার না স্যার, আপনাদের নেট ভালো আছে। তোমাদের ওখানে সমস্যা হতে পারে, জি স্যার। আমাদের এখানে নেট খুব ভালো আচরণ করতেছে আজকে। আমাদের এনে স্যার ভালো। আমাদের আচ্ছা। এখানে আমরা স্যার এমবি দিয়ে স্যার করি। কমা কি আল্লাহ খাবেন? আমি ওয়াইফাই হ্যাঁ? আমরা ওয়াইফাই। আর বেশি প্রশংসা করলে আবার খারাপ হয়ে যাইব। না প্রশংসা করতেছি না, জাস্ট বর্তমান পরিস্থিতিটা বললাম আর কি। আচ্ছা আমরা স্যার এই আমাদের তো কমার খরচ বেশি, হ্যাঁ তোমাদের যারা খরচ স্যার বেশি, এমবি দিয়ে করে। এমবিতে খরচ কম, ছাত্রদের জন্য এমবিতে অনেক কমে পাওয়া যায়। স্যার কি ওয়াইফাই বলেন? ভালো। তাহলে ওয়াইফাই আমরা পাওয়া যায় তো। কোন আটকে আটকে নেই সব ক্লিয়ার। তাহলে আর আমরা 9 টাকায় 3 জিবি পাওয়া যায়। কমা অনেকগুলো ব্যবহার লিখলাম, এবার সেমিকোলন সহ কথা হবে। সেমিকোলন সেমিকোলন সেমিকোলনের কয়েকটি ব্যবহার রয়েছে। ক নম্বর দিয়ে আমরা শুরু করি। দুটি বাক্যের মধ্যে, অর্থাৎ সেমিকোলন কখন ব্যবহার হয় তোমরা খেয়াল রাখবা, যখন কমা অপেক্ষা আরেকটু বেশি বিরতির প্রয়োজন হয়, কমা অপেক্ষা আরেকটু বেশি বিরতির প্রয়োজন হয় বা থামার দরকার হয়, তখন আমরা সেমিকোলন ব্যবহার করে থাকি। স্যার একের দ্বিগুণ উচ্চারণ হলে সেমিকোলনের বিরতির সময় না? হ্যাঁ হ্যাঁ, সেমিকোলনের বিরতিকাল হচ্ছে এক দুইবার একের বলতে দ্বিগুণ। যতটুকু সময় লাগে, এক দুইবার বলতে যতটুকু সময় লাগে বা একের দ্বিগুণ সময়, হ্যাঁ এক বলার দ্বিগুণ সময় বা এক দুইবার বলতে যতটুকু সময় লাগে। কমার গুলি শেষ। হ্যাঁ কমার গুলি শেষ, কমার ব্যবহারই বেশি হয়, আরো লেখা যাবে কিন্তু দরকার নেই, এগুলি শিখো। আচ্ছা ক নম্বর আমরা লিখি তাহলে, দুটি বাক্যের মধ্যে, তারপরে স্যার লেখা দুটি বাক্যের মধ্যে, দুটি বাক্যের মধ্যে কম আসছে। অর্থের, দুটি বাক্যের মধ্যে অর্থের নিকট সম্বন্ধ থাকলে, অর্থের নিকট মানে কাছাকাছি সম্পর্ক থাকে, নিকট সম্বন্ধ থাকলে
সেক্ষেত্রে সেমিকোলন ব্যবহৃত হয়। যেমন দেখো, যেমন স্যার থাকলে পরে কি লিখেছেন? সেক্ষেত্রে সেমিকোলন ব্যবহৃত হয়। যেমন দেখো, রহিম লেখা, রহিম শান্ত, এখানে একটা সেমিকোলন দাও। করিম দুরন্ত। স্যার এটা অর্থের নিকট সম্বন্ধ কিভাবে হয়েছে? আমরা ওই যে শান্ত দুরন্ত এই শব্দগুলো এইভাবে ব্যবহার করে থাকি পরপর কারো স্বভাব বলতে, এই জন্য পরপর দুই জনের আর স্বভাব চরিত্র উল্লেখ করতে আমরা শান্ত দুরন্ত বা ভদ্র দুষ্ট এরকম শব্দগুলো প্রয়োগ করে থাকি। এগুলি আসলে একটা বলা দরকার বলছে আর কি, এরকম আমরা প্রয়োগ এরকম পাই না। এরপর খ নম্বর লেখো, বাক্যের মধ্যে একই ভাব বিদ্যমান থাকলে, বাক্যের মধ্যে একই ভাব বিদ্যমান থাকলে সেক্ষেত্রে সেমিকোলন বসে। সেক্ষেত্রে সেমিকোলন বসে। যেমন দেখো, বর্ষার শুরু, মানে আমাদের ষড় ঋতুর দেশ, তাই না? এখানে এগুলো হয়। বর্ষার শুরু, বর্ষা ঋতুর সাথে আমাদের বৃষ্টির একটা সম্বন্ধ রয়েছে। প্রায়ই লেখো, প্রায় বৃষ্টি হচ্ছে। প্রায় বৃষ্টি হচ্ছে, আর বর্ষাকাল যখন শুরু হয় দেখা যায় কি হয়, প্রায় বৃষ্টি বাদল বৃষ্টি হচ্ছে। নেমে থাকে, তাই না? যা সাধারণত অন্য মৌসুমে দেখা যায় না। এই ভালো আকাশ, এই দেখা যায় মেঘ করে বৃষ্টি নামছে, বৃষ্টি শুরু হয়েছে। একটা মানে একই ভাব বিদ্যমান, বর্ষার সাথে আমরা, বর্ষা যখন শুরু হয় বৃষ্টির একটা সম্পর্ক তৈরি হয়, তখন মাঝে মাঝে বৃষ্টি নেমে যায়। স্যার আপনাদের এখানে ঠান্ডা কেমন? তুমি কোন জায়গা থেকে বলতেছো? স্যার আমি ফেনী থেকে। ফেনী? জি স্যার। আচ্ছা, আমাদের এখানে ঠান্ডা খুব বেশি না, এই গত 2-1 দিন যাবত একটু বেশি বেশি মনে হচ্ছে আর কি, শীত শীত ভাব লাগতেছে। তো এখনো গরম। স্যার আমাদের এখানে তো স্যার জাকানাকা শীত। তাই নাকি? হ্যাঁ। জি স্যার, নরসিং জি স্যার। আচ্ছা, যাই হোক, যে যেখানে থাকো একটু সাবধানে থাকবা, সতর্ক থাকবা। মানে এই মুহূর্তে পরীক্ষার সামনে যাতে অসুস্থ না হও সেদিকে খেয়াল রাখবা, আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ যাতে সুস্থ রাখে, মানে সকল প্রকার অসুস্থতা থেকে নিজেদের বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাবা, আল্লাহ আমাকে সুস্থ রাখো, পাশাপাশি আরো যারা আছে এদেরকে সুস্থ রাখো, ঠিক আছে? নিজে সুস্থ থাকলে শুধু হবে না, ফ্যামিলির সবাইকে নিয়ে সুস্থ থাকতে হবে, আর বন্ধু বান্ধবদের দোয়া করবো সবাই সবার জন্য, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখবে সবাইকে, ঠিক আছে? আচ্ছা, প্রবাদ প্রবচন লেখো। প্রবাদ প্রবচন বুঝো?
জি স্যার বুঝি। হ্যাঁ, প্রবাদ প্রবচন রয়েছে, আমরা কথায় এরকম ব্যবহার করি। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মানুষেরা যারা বাংলা ভাষাভাষী আছে এরা এই সমস্ত কথা বেশি ব্যবহার করে। প্রবাদ প্রবচন, প্রবাদ প্রবচন বা বাগধারা দিয়ে বা বাগধারা বাগধারা দিয়ে দুটি বাক্যাংশকে বাগধারা দিয়ে দুটি বাক্যাংশকে বাক্যাংশকে সংযোগ করার সময় সংযোগ করার সময় সেমিকোলন ব্যবহৃত হয়। সেমিকোলন ব্যবহৃত হয়। স্যার বাক্যাংশের পরে কি লিখছেন? বাক্যাংশকে সংযোগ করার সময় যেমন লেখা, যেমন যেমন লেখা লোকটি কোনো কাজের নয়, কাজের নয়, একটা সেমিকোলন দাও, লেখা একেবারে আমরা কাঠের ঢেকি। একেবারে অপদার্থ কি, তাই না? একেবারে আমরা আমি কিন্তু ক্লাসের সময় সেই ডিস্টার্ব করে আমার। আর পরিশ্রম করে ক্লাস করতে আসো, এখানে ডিস্টার্ব করলে হবে? একেবারে আমরা কাঠের ঢেকি স্যার ও আছে ছোট ভাই। স্যার একটু সাইড দেন, দেখতে পাচ্ছি হ্যাঁ, না। এই শেষ করে দাও, লেখো একেবারে আমরা কাঠের ঢেকি। তাহলে দেখো আমরা বলছি প্রবাদ প্রবচন বা বাগধারা দিয়ে দুটি বাক্যাংশকে সংযোগ করা, সংযোগ মানে যুক্ত করার সময় তার থেকে মাঝখানে কি হয়, সেমিকোলন বসে। তাহলে দেখো লোকটি কোনো কাজের নয়, এখানে আমরা একটা সেমিকোলন ব্যবহার করে তারপর একটা বাগধারা ব্যবহার করছি, আমরা কাঠের ঢেকি, তাই না? অপদার্থ মানে অকেজো, কোনো কাজের না, আমরা তাকে আমরা কাঠের ঢেকি বলে আখ্যায়িত করতে পারি, মানে অপদার্থ হিসেবে, তাই না? যেহেতু কোনো কাজের নয়। কাজের। আচ্ছা, আরেকটা রয়েছে, এটা লেখো লেখো দুটি বাক্যাংশের মধ্যবর্তী অব্যয়, দুটি বাক্যাংশের মধ্যবর্তী অব্যয় পদের পূর্বে, দুটি বাক্যাংশের মধ্যবর্তী অব্যয় পদের পূর্বে সেমিকোলন বসে। যেমন যেমন হরেক মাল আসছে কার? জানি না। হরেক মাল বিক্রি করে কে? এই কে হরেক মাল বিক্রি করিস? চালক দক্ষ বলে লেখো, চালক দক্ষ বলে যাত্রীরা বেঁচে গেল। এখানে একটা কোলন চিহ্ন দাও। যাত্রীটা বেঁচে গেল, তাই না?
জি স্যার। চালক দক্ষ বলে যাত্রীরা বেঁচে গেল, নতবা লেখো, আমরা একটা অব্যয় পদ দেওয়া হবে, নতবা, নতবা হলো অব্যয়, নতবা বাসটি, আসতে দ্বারা বাসটি খাদে, স্যার কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ কিছু দেখা যায় না, সাইড এবার ঠিক আছে। আব্দুল্লাহ স্যার বাসটি খাদে গিয়ে পড়তে লেখো, গিয়ে পড়তো, অর্থাৎ দক্ষ চালক ছিল, ঠিক মতো সময় মতো ব্রেক করছে, না হলে গাড়িটা খাদে গিয়ে পড়তো, অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত। এরকম ওই যে সব বাক্যের মাঝখানে যদি কোনো অব্যয় পদ দ্বারা দুইটি অংশকে যুক্ত করা হয়, সেক্ষেত্রে সেই অব্যয়ের পূর্বে সেমিকোলন চিহ্নটি বসে। স্যার এটাই শেষ নাকি আরো আছে? না এটা না, তোমার অনেকগুলো আছে না, ও বিরাম চিহ্ন তো আর দুইটা না, অনেকগুলো আছে, শেষেরটা বুঝছেন না? অনেকগুলা, মানে কম আছে আর কি, পরেরগুলা এই কমার ব্যবহারটা বেশি। স্যার নতুবার পরে কি লিখেছেন? নতবা বাসটি খাদে গিয়ে পড়তো, বাস দন্তস্ব, দন্তস্ব অন্যরকম লাগতেছে না? জি স্যার, ডব্লিউ। জি স্যার। দেখা, বাসটি খাদে গিয়ে পড়তো। আচ্ছা আমরা এবার দাড়ি, দাড়ি চিহ্ন লিখি, 3 নম্বরে দাড়ি, দাড়ি চিহ্ন, দাড়ি চিহ্নের আরেক নাম হচ্ছে পূর্ণচ্ছেদ। সেমিকোলন এই পর্যন্তই শেষ। হ্যাঁ দেখো বাক্যের, স্যার আজকে কি খালি দাড়ি বন্ধ করাবেন? কেন, আরো না টাইম আছে তো। সব না করেন না, এখনই। যত চেষ্টা করবো সবগুলো লিখতে, লেখো বাক্যের শেষে, অথবা যতক্ষণ সময় পাই আমরা, বাক্যের শেষে বা বাক্যের শেষে বা স্যার ক নাম্বার যেখানে, দিয়ে লিখবো না? না না এটা একটাই লিখবো তো, এটা কোন নম্বর দেয়নি, বাক্যের শেষে বা যেখানে, ও যেখানে বক্তব্যের, এখানে বক্তব্যের পরিসমাপ্তি, মানে শেষ বোঝায়, পরিসমাপ্তি। স্কুল শ্রীপন স্যার কতজন গেছে? স্কুলে কতজন গেছে? কতজন আসছে? জি স্যার। তোমরা কি জানো আসছে? জি স্যার। বাক্যটা আরেকবার বলেন। স্যার হ্যাঁ বক্তব্যের বলো। পরে কি লিখেছেন? বোঝা যাচ্ছে বক্তব্যের না। পরিসমাপ্তি, পরিসমাপ্তি মানে শেষ আর কি, যেখানে বক্তব্যের পরিসমাপ্তি ঘটে মানে শেষ হয়, পরিসমাপ্তি ঘটে, জি বলো, পরিসমাপ্তি ঘটে সেখানে লেখো, সেখানে সেখানে একটু বুড়ো হেডফোন কিনে বুড়ো হেডফোন হ্যালো ফিরোজের আছে না এই দাম ওই যে সেটা কথা কও সেটা কথা আই মিউট করে কথা বলো, যেখানে আমাকে বলেন না স্যার কয়জন? হ্যাঁ স্যার কথা বলবে কেন ক্লাসে? মিউট করে আরো মিউট করে। এগুলা কি বেতাল বারো কি ছাত্র আসবে? আয় সবাই থেমে যাও, সবাই থামো, কথা বলে মিউট করে কথা এই বলো। দাঁড়ের চিহ্নের ব্যবহার, স্যার সবাইকে মিউট করে দেন। হ্যাঁ মিউট করে দেবো কিন্তু, সেখানে দাঁড়ের চিহ্নের ব্যবহার হয়, স্যার যেমন তাহলে লেখো। যাদের পড়ার প্রশ্ন তারা কি করবে? প্রশ্ন করো, একজন একজন করে প্রশ্ন করো, সমস্যা না তো,
প্রশ্ন করা তো অসুবিধা না। তোমাদের লাইভে আসার কারণ তো একটাই, তোমরা প্রশ্ন করবে। এগুলো তো এমনি ভিডিও স্যার। ক্লাসে দেখা যায়। প্রশ্ন থাকলে করো, সমস্যা না, কিন্তু হইচই প্রশ্ন করতে করার থাকবে জায়গায় না। কথা বলে। হইচই করলে বাংলাদেশ হবে না, নদীমাতৃক দেশ। অযথা কথাবার্তা বলবে না। লেখো, হ্যাঁ লেখো, ঢাকা বাংলাদেশের, রাজধানী। ঢাকা বাংলাদেশের, তাই না, রাজধানী। দাড়ি দ্বারা সাধারণত বক্তব্যের শেষ বোঝায়, অথবা যেখানে বাক্যের সমাপ্তি ঘটে সেখানে দাড়ি চিহ্ন ব্যবহৃত হয়। 4 নম্বর লেখো, আমরা অন্য আরেকটা লিখি। 4 নম্বর কি লেখা যায়? আমার লেখো জিজ্ঞাসা, তাই না, প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক। প্রশ্নবোধক বা প্রশ্নসূচক বা জিজ্ঞাসা একই কথা, প্রশ্নবোধক চিহ্ন। ক নম্বর দিয়ে লেখা, এটা 5 কোন ক্লাস, কোনো কিছু জিজ্ঞাসা করা হলে, কোনো কিছু জিজ্ঞাসা, স্যার দাড়ি কি শুধু একটা? হ্যাঁ একটাই, কোনো কিছু জিজ্ঞাসা করা হলে, কোনো কিছু জিজ্ঞাসা করা হলে বাক্যের শেষে আর কোনোর পরে কিছু দেননি? হ্যাঁ তাই তো, বা প্রশ্নবোধক চিহ্ন বসে ব্যবহৃত হয়। কোনো কিছু জিজ্ঞাসা করা হলে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন অথবা জিজ্ঞাসা চিহ্ন লিখতে পারো, ব্যবহৃত হয়। যেমন দেখো, তোমার নাম কি? হ্যাঁ দেখা যেতে পারে, তোমার নাম কি? নাম, কয় দিকে দেবো, কিসের দেন? সমস্যা নেই। তোমার নাম কি? স্যার এক এক জায়গায় কয় শিকার দেয়, আরেক জায়গায় কয় দিকে দিচ্ছে, কোনটা দিলে ভালো হয়? আচ্ছা অস্বীকার দাও, স্যার যেটা চলে আসে সঠিক দাও। বানান কোনটি? সঠিক বানান দুইটাই। দুইটাই, কোনটাই ভুল না। তবে একটা তোমার ইচ্ছা যে কোনো একটা দিলে। এগুলির ব্যবহার নিয়ে সমস্যা আছে। একটা অব্যয় হয়, একটা বিশেষণ হয়, কিন্তু আমরা এগুলি মেনটেন করা হয় না, বুঝতে পারছো? তুমি বই খুলে দেখো বা কোনো লেখা খুলে দেখো, দুইটাই পাবে, এক জায়গায় একটা পাবে। রস্বইকার দিলে এটার উত্তর নাকি ছোট হয় আর দীর্ঘইকার দিলে বড় হয়? হ্যাঁ, একটা বিশ্লেষণ ধর্মী, যেটা এক কথায় বা এক শব্দে আমরা উত্তর পাই, সেটা তোমার বলে সর্বনাম বলে। হ্যাঁ, মানে কোনো কিছু পরিবর্তে বসে। যেমন তোমার নাম কি, আমরা তোমার নামটা শুনবো, একটা নাম দেবো, এখানে অস্বীকার দেওয়া যেতে পারে, অসুবিধা নেই। তারপর খ নম্বর দিয়ে লেখো, দেখো জিজ্ঞাসা ভিন্ন, জিজ্ঞাসা ভিন্ন মানে জিজ্ঞাসা ছাড়া আর কি, জিজ্ঞাসা ভিন্ন সংশয় সূচক। সংশয় বোঝো, দ্বিধাদ্বন্দ্ব দেখায় থাকে,
সংশয় সূচক। জিজ্ঞাসা ভিন্ন, সংশয় সূচক শব্দ ব্যবহারের ক্ষেত্রেও সংশয় সূচক শব্দ ব্যবহারের ক্ষেত্রেও কি হয়? প্রশ্নবোধক চিহ্ন ক্ষেত্রেও প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়। যেমন দেখি, যেমন দেখো, একই, স্যার কে যেন শব্দ করতেছে? হ্যাঁ শব্দ করা, ডিস্টার্ব করা শয়তানের কাজ। একই সেই লোক, একই সেই লোক যাকে সকলে ভয় পায়, তাই না? সংশয়, একই সেই লোক, এখানে প্রশ্ন চিহ্ন দাও, যাকে, এগুলি আমরা দেখি না সাধারণত, এগুলা ব্যাকরণ অনুষ্ঠানে হয়ে থাকে কি, যাকে সকলেই ভয় পায়, একই সেই লোক যাকে সকলেই ভয় পায় বা ভয় করে। গ নম্বর লেখো, আরেকটা ব্যবহার রয়েছে, লেখো সন্দেহ বা ব্যঙ্গ বোঝাতেও, সন্দেহ বা ব্যঙ্গ, দেহ তুমি সন্দেহ বা ব্যঙ্গ, সন্দেহ বা ব্যঙ্গ বোঝাতেও, হ্যাঁ ব্যঙ্গ বোঝাতেও আমি একটুও গেম খেলি নাই, আমি জুমের মধ্যে খালি একবার এটা দেখতেছি। সন্দেহ বা ব্যঙ্গ বোঝাতেও প্রশ্ন চিহ্ন লেখো, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়। যেমন লেখি, যেমন কি তুমি এই কাজ করতে পারবে, লেখো তুমি এই কাজ করতে পারবে, পারবে মনে হয় না, মানে এখানে সন্দেহ আছে পারবে কিনা, অথবা ব্যঙ্গ করে বলা হচ্ছে, মনে হয় না। স্যার সাইড প্লিজ। হ্যাঁ লেখো, শেষ স্যার। লেখা শেষ। আচ্ছা স্যার আরো লেখাবেন? হ্যাঁ আরো লেখাবো, লেখো। না স্যার আর না, স্যার সময় শেষ, টাইম তো শেষ হয়ে গেছে। স্যার সময় টাইম আছে। না স্যার আর না, স্যার আর না, এটা লেখো, আরো না স্যার আরেকটা লেখো, শেষ করে দেন। বাইরে একটা লিখে শেষ। আর কয়দিন আচ্ছা, করবো? হ্যাঁ হ্যাঁ এটা লেখো, এটা লেখো, আমি পড়াতে স্যার, চাই, এটা লিখে শেষ দিয়ে দেন। মালিক জোরে তো চলিও গেছে। যে চলে যাবে এমনি যাও, আমার সালাম দেওয়ার দরকার নাই। নোয়া গেলে বলে
বিস্ময় চিহ্ন লেখো। ওয়ালাইকুম আসসালাম। এই সালাম দিয়ে দরকার নেই, তোর আস্তে আস্তে বেরিয়ে যা যা। লেখো পুনঃ আস্তে বাইরে কোথায় যাবো? আসসালামু আলাইকুম স্যার, আমি চলে গেলাম। আচ্ছা ওকে পুনঃ স্যার খালি কোন নাম্বারটি করে দেন, এর পরের ক্লাসে আরেকটু করে দিন। আচ্ছা ঠিক আছে, কোন পদ বা বাক্যে ইউটিউব ক্লাসে আছে না? স্যার যারা বিস্ময় চলে আনন্দ যাবে তারা হবে। একটু ক্যাডেট হবে না? কোন পদ বা বাক্যে লেখো বিস্ময় আনন্দ বেদনা আনন্দ বেদনা স্যার কেউ হয় তো এখন ধরে চলে যায় নাই, সব ঠিক আছে। হয় না জি স্যার, কেউ চলে যায় নাই। না, কারো প্রয়োজন হয়ে যাবে সমস্যা নেই। ইত্যাদি লেখা হয় ইত্যাদি মাত্র বুঝছি। ইত্যাদি প্রকাশ পেলে সেই আসসালামু আলাইকুম। এবার যে যাবে সে চলে যাও না। পদ বা বাক্যের শেষে সেই পদ বা বাক্যের শেষে বিস্ময় চিহ্ন ব্যবহৃত হয়। শেষে বিস্ময় চিহ্ন ব্যবহৃত হয়, যেমন লেখো বা লেখো বা সুন্দর হাতের লেখা। ফুল দিলেই তো হতো। হ্যাঁ চলো দাও তোমরা আসতে দিবি। বাহ কি সুন্দর ফুল। আচ্ছা তো শিক্ষার্থীরা স্যার দুজনে চলে গেছে। তোমরা সকলেই আজ ক্লাসটি যারা ছিলে স্যার তাদের আগে কেটেন না, একটু দেখে নি। হ্যাঁ একটু দেখো লেখা দেখো দেখে দেখো আর 5 অসুবিধা নম্বর নেই। স্যার পুরোটা শেষ করে দেন। শেষ 5 নাম্বার পর্যন্ত শেষ করে দেন। আর শেষ দিছি লেখো। কইছি না কর। আরে বাবা, যারা কথা বলিস না। এতক্ষণ শিক্ষার্থীরা যারা এতক্ষণ আমার সাথে ছিলে ক্লাসের সাথে জড়িত ছিলে তাদের ধন্যবাদ। জি স্যার। তো স্যারের যারা সব Thank you, হবে thank সবাইকে। you. জি স্যার, আপনাকেও ধন্যবাদ। সকলেই আপনাকে জি স্যার আপনাকে ধন্যবাদ আমাদের এত তোমাদের সহজ করে লিখে দেওয়ার জন্য। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ। স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।